ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে হরিকথা কথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আর আজকের তিথিটি বিশেষ, আজকে হলো একাদশী। অনেকের আজকে একাদশী আছে, অনেকের আবার আগামীকাল একাদশী আছে। এর আগেও আমি বলেছিলাম যে যখন যখন দুদিন করে একাদশী পড়বে তখন তখন কেউ কারোর সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে যাবে, কারণ যার গুরুর বাড়ি থেকে যেই দিন নির্ধারিত করা হয়েছে তার উচিত সেই দিন একাদশী ব্রত পালন। এই তুলসী বৃক্ষটি কি নতুন করে বসানো? আজকেও গত একাদশী আমরা পার করেছি। কি একাদশী ছিল মনে আছে? আমলকি একাদশী। আর আজকের একাদশী হচ্ছে পাপ মোচনী একাদশী। চৈত্র মাস কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম হলো পাপ মোচনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছেন, হে মাধব, এই যে চৈত্র মাসে কৃষ্ণ পক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি আর তার মাহাত্ম্য কি, সেই কথা আমাকে শোনো। আমলকি একাদশীর কথা শুনেছি, এবার আমরা পাপ মোচনী একাদশীর কথা শুনতে চাই, সেই কথা শ্রবণ করা। যখন যুধিষ্ঠির মহারাজ যখন মাধবের কাছে এই কথা প্রসঙ্গ জানতে চেয়েছেন, ভগবান বলছেন যে দেখুন যুধিষ্ঠির মহারাজ, আমি আপনাকে নতুন কিছু শোনাবো না। এই যে সর্বসিদ্ধি প্রদানকারী মঙ্গলময় এই যে একাদশী, এই একাদশীর নাম পাপ মোচনী একাদশী। আর আমি আপনাকে যে উপাখ্যান শোনাবো, সেই উপাখ্যান একসময় মানধাতা, রাজা মানধাতা লোমশ মুনির কাছে এই একাদশীর মাহাত্ম্য জানতে চেয়েছে। আচ্ছা, মানধাতার কথা মনে আগের দিনে একটু শুনিয়ে গিয়েছি, হ্যাঁ মনে পড়ছে? হ্যাঁ, রাজা তো ছিলেন, মানধাতা কে ছিলেন? আচ্ছা, মা বলছে আগে দেখে গেছে। এই টিউশনি জায়গায় হয় না, দেখেছেন তো? শিক্ষক যখনই বলে বইগুলো এবার পড়া ধরবো, কিছু ছাত্র থাকে আগে বলে, স্যার আমি তো আগের দিন আসিনি, মানে আমি উত্তর দিতে পারবো। এই যে মানধাতা, আগের দিন বলেছিলাম, একটুখানি বলি, বিস্তর বলবো না, তাহলে একটু বললেই মনে পড়ে যাবে। এই মানধাতা জন্ম প্রসঙ্গে বলেছিলাম, ওনার জন্ম হয়েছিল হ্যাঁ পিতার পেট থেকে, বাবার পেট থেকে জন্ম হয়েছিল, মনে পড়ছে? যুবনাশ্য বলে এক রাজা ছিলেন, সংক্ষেপে বলে দিই মনে পড়ে যাবে। হ্যাঁ, আমরা দেখি না, সিরিয়াল দেখি তো, কে কে দেখি, কে কে সিরিয়াল দেখি? এখন আর কেউ হাত না, বাবা পাঠক মহারাজের কাছে কেউ আর হাত তো। এই সিরিয়াল যখন দেখেন তখন দেখেন তো, ওই পরের দিন যখন দেখানো হয়, আগের দিনের একটু অংশ রিক্যাপ বলে দেখিয়ে দেয়। আগের দিন কি হয়েছিল, বৌমা শাশুড়িকে ঠেঙিয়েছিল না শাশুড়ি বৌমাকে ঠেঙিয়েছিল, একটু দেখিয়ে। এসব সিরিয়াল ভালো না, এসব দেখবেন, এতে সংসার নষ্ট হয়ে যায়, মন নষ্ট হয়। আগে কি দেখছেন না, বৌমা শাশুড়ির মধ্যে বাদ বিতণ্ডা চলছে। আপনার মন, আপনি এখন শাশুড়ি হন বা বৌমা না হন, আপনার মনে আস্তে আস্তে এই বীজ দানা বাড়তে থাকে, চিন্তা খারাপ হতে থাকে। আর চিন্তা যখন খারাপ হবে, একদিন আপনিও যখন শাশুড়ি বা বৌমা হবেন, আপনার মনের মধ্যে ওই চিন্তন জাগবে আর আপনার সংসার নষ্ট হবে। বিশ্বাস যদি না হয়, এই টিভিতে যখন অ্যাড দেয় না, অ্যাডভার্টাইজমেন্ট দেয় তো, যে অমুক সাবানটা খুব ভালো, আপনি হয়তো অন্য কোনো সাবান ব্যবহার করেন, কিন্তু ওই বারবার ওই অ্যাড দেখতে 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 দেখতে
ওটা কি হয়, আপনার মাথার মধ্যে গেঁথে যায়। একটা অ্যাড বারবার কেন দেয়? একবার দিলেই তো হয়ে যায় যে আমার কোম্পানি এই একটা সাবান বানিয়েছে, এটা কিনবেন, ভালো, ব্যাস হয়ে গেল, এত দাম। বারবার দেওয়ার কি দরকার? না, বারবার করে হ্যামারিং করতে করতে, হাতুড়ি দিয়ে আঘাত করার মতন বারবার আপনাকে দেখাতে দেখাতে আপনি ধাতস্থ হয়ে যাবেন। দোকানে গিয়ে যখন পরে দাঁড়াবেন, আপনার বাড়ির সাবান শেষ, দোকানে গিয়ে যখনই দাঁড়াবেন তখন আপনার মনে কি আসবে? আরে অ্যাড দেখেছিলাম, ওই সাবানটা নাকি ফেনা ভালো হয়, পরিষ্কার ভালো হয়, বাসন পরিষ্কার ভালো হয়, না তাহলে ওই সাবানটা নিতে হবে। যেটা ব্যবহার করতেন ওটা বাদ চলে গেল, নতুন যে অ্যাড দেখেছিলেন সেই সাবানটা কিনে নিয়ে বাড়িতে আসেন। ঠিক একই রকম এই বাজে সিরিয়াল দেখতে দেখতে মনের মধ্যে আপনার ওই প্রতিচ্ছবি তৈরি হয়েছে। আপনি চাইবেন না, কিন্তু আপনি আপনার মন ওই রকম কর্ম করতে শুরু করে দেবে। কেন? অভ্যাস তো। ওই সিরিয়াল দেখে দেখে ওই চিন্তন, ওই কুচিন্তন আপনার মধ্যে কখন বাসা বেঁধে গেছে আপনিও জানেন। তা আসুন, আর বিস্তারিত বলে লাভ নেই সে বিষয়ে, আমরা আমাদের প্রসঙ্গে ফিরে আসি। সেই মান্ধাতা যুবনাশ বলে এক রাজা ছিলেন, তার কোনো সন্তান ছিল না। আর সেই রাজা সন্তানের নিমিত্তে এক যজ্ঞ করেছিলেন। আর যজ্ঞে যে মন্ত্রপুত জল যজ্ঞ বেদিতে রাখা ছিল, ভুলক্রমে রাত্রবেলায় রাজা সেই জল খেয়ে নিয়েছে। আর যখন সেই জল খেয়ে নিয়েছেন, আর বিধি যেমন, বিধান যেমন হবে ফল তেমন হবে। বিধান অনুযায়ী ওই জল রাজার পত্নী মানে রানীমা গ্রহণ করবেন, আর রানীমা গর্ভবতী হবে। কিন্তু ওই যুবনাশ্য সেই জল গ্রহণ করার ফলে যুবনাশ্য গর্ভবতী হয়ে গেল, গর্ভে সন্তান চলে আসলো। আর ঋষিরা কি করলেন? সেই গর্ভ ফাটিয়ে সেইখান থেকে সন্তানের জন্ম দিলেন। আর সেই সন্তান দেবরাজ ইন্দ্রের তর্জনী লেহন করতে করতে, তর্জনী চাটতে চাটতে 12 দিনে 12 বছরের সন্তানে পরিণত হয়েছে। মনে আছে তো? মনে পড়ছে এবার? হ্যাঁ, এই যে সন্তান, দেবরাজ ইন্দ্র বললেন যে আমার তর্জনী লেহন করতে করতে তুমি বড় হয়েছো, তাই মাম ধ্যাস্যতি, আমার অঙ্গুলি লেহন করে যেহেতু বড় হয়েছো, তাই তোমার নাম দিলাম মান্ধাতা। মনে পড়েছে? হ্যাঁ, বারবার মনে করতে হবে। মনে করতে এটা কি করে মনে থাকবে? আমাদের তো বারবার করতে হয়। যারা প্রবচন করে এক বিষয় কিন্তু বারবার করে না, তাহলে বলে বারবার বলতে বলতে এক প্রসঙ্গ কত জায়গায় কত রকম ভাবে উপস্থাপন করতে হয়। বলে আমরা কি করব, একবার শুনে যাই আর তো মনে থাকে না। এটা ভুল কথা। বাড়িতে যান, ওই বৌমার সাথে আজে বাজে কথা না বলে এই বিষয়গুলো আলোচনা করুন, বৌমাও জানবে আর আপনারও সরগর হবে, আপনারও মনে থেকে যাবে। হ্যাঁ, মা বলছে বৌমার শোনার যদি সময় থাকে, তাই তো? বলে তাহলে তার জন্য কি উচিত? বলে তেমন বৌমা দেখে ঘরে আনো, তেমন বৌমা দেখে ঘরে আনো। বৌমা যদি ঠিকঠাক খুঁজে আনো, দেখবে তুমিও ধর্মের কথা বলবে, সেও ধর্মের কথা শুনবে। আর তুমি যদি খুঁজে খুঁজে মডার্ন বৌমা নিয়ে আসো, না জিন্সের প্যান্ট পরবে আর অফিস থেকে বাড়ি ফিরবে, তাহলে তাকে যদি ধর্মের জ্ঞান শোনাও, সে তো মা শুনবে না। বৌমাও এমন খুঁজে আনতে হবে, আর মেয়েকেও তেমন তৈরি করতে হবে। আমি খালি চিন্তা করবো ভালো বৌমা আনবো, আর আমার মেয়ে শুটেড ফুটেড হয়ে চাকরি করতে যাবে, তাহলে কি করে চলবে? মেয়েকেও ধর্মজ্ঞান দিয়ে বড় করতে হবে, তাহলে না সেও অপরের বাড়ি ভালো বৌমা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনিও ফুরসত পাবেন যে ধর্মজ্ঞান কারোর সঙ্গে আলোচনা। আচ্ছা, বৌমা ছেড়ে দিন, নাতি ছোট আছে, সে তো এখনো হাতের নাগালের বাইরে যায়নি, তাকে অন্তত শোনান, তাকে অন্তত বলুন। আর এইসব সুন্দর প্রসঙ্গ তারা শুনলেও আনন্দ পাবে। আর যখন বিচার দিয়ে বলতে পারবেন, সবসময় লীলা শুনতে নিয়ে, আমি বারবার বলেছি, কেবল লীলা শুনবেন না, লীলার ভেতরে যে বিচার আছে, সাধু গুরু বৈষ্ণব ভগবান যে বিচার দিয়েছে, সেই বিচারগুলো জানতে হবে। এই মানধাতা থেকে কি বিচার জানা যায়? জানা যায় বিধান যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে ফল পরিবর্তন হয়ে যায়।
জপের মালায় একনিষ্ঠভাবে বসে জপ করা উচিত। জপের মালা সব জায়গায় দেখিয়ে বেড়ানো উচিত। জপ কেন ওই থলের মধ্যে কেন? বলে গোপনে করার নিয়ম। জপের থলে কেন দেওয়া হয়েছে? তাহলে তো মালাটা সবাই বের করেই জপ করতে পারতো, 108 গুটি বাইরে সবাই ঝুলিয়ে করতে পারতো না, একটা থলে দিয়েছে কেন? গোপন, গুহ্য বিষয়, তুমি জানবে, তোমার গুরুদেব জানবে। তাহলে বিধান, এটা বিধান যদি তুমি পাল্টে ফেলো, ফলও পাল্টে যায়। এই বিষয়গুলো বোঝার আছে। একাদশীতে বিধান আছে পঞ্চশস্য, রবি শস্য বাদ দেওয়া, চাল, গম, ডাল, ভুট্টা, জব, সর্ষে, এগুলো বাদ দেওয়া। এখন তুমি যদি এগুলোকে গ্রহণ করো তাহলে কি হবে? বিধান পাল্টে ফেললে তোমার ফল পাল্টে যাবে, একাদশীর ফল তুমি পাবে না। এই যে মানধাতা, এই মানধাতা এক সময় মহর্ষি ঋষি লোমসের কাছে জিজ্ঞাসা করেছিল। আচ্ছা, মানধাতার কথা যখন বললাম, লোমস ঋষির কথা একটু শুনে যান। একাদশীর প্রসঙ্গ, একাদশীর কথাই শোনাবো, কিন্তু তার মধ্যে যখন মানধাতা আর লোমস ঋষি এসে গেছেন, তাদের কথাও শুনে যাওয়া উচিত, কারণ তারা হলেন পরম সাধু ঋষি। তাদের কথা শুনলে আমাদের মধ্যেও ভক্তির জাগরণ হবেই। বলবো লোমস ঋষির কথা না একাদশীর মাহাত্ম্য শোনাবো? এই লোমস ঋষিরও খুব সুন্দর কথা আছে। মানধাতার কথা যেমন জানলাম, লোমস ঋষির কথা একটু শুনে দেখুন। সবাই মিলে প্রেম সে বলো। যাক, আজকে সবাই একদম বুস্ট হয়ে গেছে। একাদশী করে অন্তত সবাই যে ঝিমিয়ে পড়েনি, এটা অন্তত গোবিন্দের কপাল। একাদশী করলে তো আমরা সবাই একটু নুয়ে পড়ি, জোর থাকে না, তাই তো? আসলে এই লোমস ঋষি তিনিও কেমন ছিলেন? নাম হলো লোমস। কেন লোমস নাম? লোমস নাম কেন? হ্যাঁ, সারা শরীরে পশম ছিল, লোম ছিল। এই লোমস ঋষি অজামিলের উপাখ্যান শোনেন তো? এই লোমস ঋষি গিয়েছিলেন এক মুঠো অন্ন ওই চণ্ডালের ঘর থেকে খেয়ে দেহের জ্বালা কমাবার জন্য। এই সেই লোমস ঋষি যিনি আশীর্বাদ করে এসেছিলেন যে সন্তানের নাম রাখবি নারায়ণ। মনে পড়ছে? হ্যাঁ, এই সেই লোমস ঋষি সারা গায়ে যার পশম ভর্তি। অভিশাপ বলুন বা আশীর্বাদ বলুন, না বর ছিল যেদিন সারা গায়ের পশম খসে পড়ে যাবে সেই দিন এনার মৃত্যু। গায়ের পশম তেমনি খসে পড়ে, কটাই বা পড়ে। এই লোমস ঋষি একদিন বসে বসে ভজন করছে খোলা আকাশের নিচে, আর তপ্ত রৌদ্র, প্রখর রৌদ্র, এই রৌদ্রের মধ্যে বসে বসে ভজন করছে, নিজের ইষ্ট দেবতার চিন্তনে মগ্ন আছে, আর কিছু খড়কুটো ধরে মাথায় ছাউনি করে রেখেছে। প্রচন্ড তাপ, রোদের। এই ছাতার কথা শুনিয়েছিলাম তো, মনে আছে তো? ছাতার আবিষ্কার একে একে অনেক কিছু শুনিয়ে দিয়েছি। মনে পড়ছে ছাতা, জুতো, যমদগ্নি ঋষির কথা? তখনও মনে করুন ছাতার উৎপত্তি হয় না। এই লোমস ঋষি কিছু খড়কুটো হাতে করে মাথার উপরে ছাউনি করে বসে বসে ভজন করছে। তা হঠাৎ নারদ ঘুরতে ঘুরতে, এই নারদের তো আর কাজ নেই, যখন কোনো সময় নেই অসময় নেই, কোথাও গিয়ে উপস্থিত হয়ে গেল। নারদ ঘুরতে ঘুরতে লোমস ঋষির কাছে গিয়ে উপস্থিত হয়েছে। নারদ জিজ্ঞাসা করছে, আচ্ছা ঋষিবর, এত প্রখর রোদ, এইভাবে খড়কুটো মাথার উপরে ধরে কতক্ষণ থাকবেন? সর্বাঙ্গে তো রোদ পড়ছে, মাথাতে নয় রোদ পড়ছে না, সারা শরীর উত্তপ্ত হয়ে যাচ্ছে। এর থেকে ভালো একটা ছোট কুটির ঘর করে নিন, ছোট একটা কুটির করে নিন, সেখানে বসে নিশ্চিন্তে ভজন করবেন। লোমস ঋষি অদ্ভুত কথা বলেছে, বলছে এই দুদিনের জীবন, আর তাতে কিনা আবার একটা কুটির ঘর করব? এই কুটির ঘর করলে তো তাকে মেরামত করতে আমার সময় লাগবে, দেখভাল করতে সময় লাগবে, পরিচর্যা করতে সময় লাগবে, তাই তো? একটা কুটির ঘর বানালাম, কখনো মনে হলো তার কোনো একদিকে খুঁটি নড়বড় করছে, সেই খুঁটি ছাড়াও রে, কি কুড়ে ঘর কখনো নষ্ট হচ্ছে, কুড়ি ঘর ঠিক করো রে, তার জন্য কত জ্বালা। ভজন করবো কখন? যদি কুটির ঘর নির্মাণ করতে আর মেরামত করতে যদি সময় চলে যায়, ভজন করব কখন? আর আমরা কি চিন্তা করি?
দোতলা হলে তিনতলাটা কবে হবে? একবার ভালো করে বিচার করুন। মনে সব থাকে কি না? যার দোতলা বাড়ি আছে তার ইচ্ছা আছে তিনতলাটা কবে হবে, আর যার তিনতলা আছে তার ইচ্ছা আছে চারতলাটা কবে হবে। কেমন? তোমার সন্তান কি করতে পারবে না? সন্তানের কি সামর্থ্য নাই? ভালো করে শুনবেন। যদি কুসন্তান হয়, যদি সন্তান কুসন্তান হয়, আপনি তার জন্য যদি লাখো লাখো কোটি কোটি অর্থ জমা করেও রেখে যান, সেই সন্তান সেগুলো সব নষ্ট করে দেবে, রাখতে পারবে না। আর যদি সুসন্তান হয়, ভালো সন্তান যদি হয়, কিচ্ছু রাখার প্রয়োজন নাই, সে আপনি আপ নিজের জন্য সবকিছু তৈরি করবে। সন্তানকে আগে সঠিকভাবে গড়ুন, তাহলে এই আলাদা করে সম্পদ সঞ্চয় করে রেখে যাওয়ার প্রয়োজন। একটা ছোট্ট কথা মনে পড়ে গেল। এক শেঠজি ছিল, তা সেই শেঠজি বিয়ে দিয়েছে ছেলেদেরকে। এর থেকে বুঝতে পারবেন সুসন্তান আর কুসন্তান কেমন। তা হঠাৎ কি মন হয়েছে, তীর্থে বেরিয়ে গেছে। তা তীর্থে যাবার আগে তিন ছেলে, ঘরে তিন বৌমা, তা তিন বৌমাকে ডেকেছে, বলে শোনো, এক কাজ করো, আমি তোমাদেরকে কিছু জিনিস দিয়ে যাচ্ছি, একটু রাখো, আমি যখন ফিরে আসবো তখন আবার তোমাদের থেকে নিয়ে নেব। বেশ ভালো কথা। কি দেবেন? শ্বশুর মশাই ডেকেছেন, সামনে দাঁড়িয়েছেন, বাবা কি দেবেন দিন। শ্বশুর মশাই কি করেছেন? সবাইকে, ওই তিন বৌমাকে এক মুঠ করে গম দিয়েছে। বৌমারা তো ভেবেছিল হয়তো টাকা পয়সা দিয়ে যাবে। হ্যাঁ, শ্বশুর মশাই তীর্থে যাচ্ছে, না জানি 10-20 হাজার 5,000 করে টাকা দিয়ে যাবে। যখনই দাঁড়িয়েছে, হাতে এক মুঠ করে গম তিনজনকে দিয়ে গেছে। বলেছে দেখো, আমি ফিরে আসবো তখন আবার এগুলো ফেরত নিয়ে নেবো। ভালো কথা। শ্বশুর মশাই চলে গেছেন, আজকের কথা নয়, বহু বছর আগের কথা। যে সময় পদব্রজে তীর্থ হতো, মনে করুন, একবার তীর্থে বেরোলে হয়তো বছর খানিক লেগে যেত তীর্থ করে বাড়ি ফিরতে। সেই সময়ের কথা। তিন বৌমার প্রথম বৌমা কি করেছে? অনেক শিক্ষিত, মডার্ন, যেরকম আমরা তৈরি করতে চাই মেয়েকে, সুটেড বুটেড হবে, চাকরি করবে। তা সেই বৌমা চিন্তা করছে যে শ্বশুর দিল তো দিল, এই এক মুঠ গম দিয়ে গেল, এ দিয়ে কি করবো? তাও না যদি 10-20 হাজার টাকা দিয়ে যেত, তাহলে নয় বোঝা যেত। এই গম কি হবে? দূর, ফেলে দাও। এক মুঠ তো গমই ভারী, এর কি আর দাম আছে? ফেলে দিয়েছে, নষ্ট হয়ে গেছে। মেজ বৌমা অল্প শিক্ষিত, এই মেজ বৌমা কি করেছে? এক মুঠ গমই তো, এক মুঠ তো গম পোটলা বেঁধে রেখে দিই, আসবে আসবে, যেদিন আসবে সেদিন ফেরত দিয়ে দেবো। পোটলা বেঁধে কোথাও রেখে দিয়েছে, ভুলেই গেছে কোথায় রেখেছে। ছোট বৌমা একদমই শিক্ষিত নয়, আচ্ছা মূর্খই বলুন, সে বৌমা কি করেছে? বলে এক মুঠ গম দিয়ে গেছে, নিশ্চয়ই শ্বশুর মশাই যখন দিয়ে গেছে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর এই এক মুঠ গম রাখবোই বা কোথায়? নষ্ট হয়ে যায় যদি। এক কাজ করি, বাড়ির পেছনে একটা ছোট্ট জায়গা ছিল, ওই জায়গাটাকে খুঁজে সেখানে পুঁতে দিচ্ছে। দেখতে দেখতে ওই গমের থেকে গাছ হয়েছে, সেই গাছের থেকে গম হয়েছে, এভাবে ওই গমের থেকে আবার গাছ, তার থেকে আবার গম, এই করতে করতে এক বছরে 50 বস্তা গম জমিয়ে ফেলেছে। ক বস্তা দিয়েছিল? কতটা? এক মুঠ। মনে করুন বছর খানিক সময় হয়ে গেছে, শ্বশুর মশাই ফিরে এসছে, এসে বৌমাদেরকে ডেকেছে, বৌমা ওই যে এক মুঠ করে 3 মুঠ গম দিয়েছিলাম, দাও বাবা, ফেরত দাও, আমার প্রয়োজন আছে। বড় বৌমা বলে, ওই এক মুঠ গম কোথায় আমি ফেলে দিয়েছি তার কোনো হদিশ নাই, এই এক মুঠ গমের কি মূল্য? বেশ, শ্বশুর মশাই কিচ্ছু বলেন, চলে গেছে। মেজ বৌমাকে ডেকেছে, মেজ বৌমা বলছে, বাবা এই পোটলা বেঁধে রেখেছিলাম, কিন্তু কোথায় রেখেছিলাম এই এখন আর মনে পড়ছে না, এই খুঁজে পাই দিয়ে দেবো। আচ্ছা বুঝলাম। ছোট বৌমাকে ডেকেছে, বৌমা ওই এক মুঠ গম যে দিয়েছিলাম মা, গমটা দাও ফেরত। বলে, বাবা আসুন, এক মুঠ গম তো দিয়েছিলেন, এদিকে আসুন। নিয়ে গেছে ভান্ডার করে। আগেকার দিনে রান্নার জন্য সব আলাদা করে স্টোর রুম যেরকম বলা হয় রাখা থাকে,
বৌমা শ্বশুর মশাইকে ওই ঘরে নিয়ে দেখাচ্ছে, বাবা আপনি তো 1 মুঠ গম দিয়েছিলেন, আমি চিন্তা করলাম কোথায় রাখি, নষ্ট হয়ে যায় না কি হয়, তা আমি ওগুলো পুঁতে দিয়েছিলাম, তা তার থেকে আবার গাছ হয়েছে, তার থেকে যে গম হয়েছে আবার পুঁতেছি, এই করে এই 50 বস্তা গম জমেছে, আর এই গমটা আপনারই তো গম ছিল, সেগুলো পুঁতে আমি তাকে বাড়িয়েছি মাত্র, আর কিছু নয়। এই 50 বস্তা গমই যখন বলেছে এই 50 বস্তা গম আপনার, শ্বশুর মশাই আর কিছু চিন্তা করেন নাই। ওই বাড়ির যে দায়িত্ব ছিল, সোজা কথায় শাশুড়ি মার ওই কোমরে যে চাবির গোছা বাধা থাকে, শ্বশুর মশাই ওই বাড়ির দায়িত্বই বৌমাকে বলে, মা তুই যখন 1 মুঠ থেকে 50 বস্তা করতে পেরেছিস, তখন আমার এই ছোট্ট সংসারটাকেও একমাত্র তুই পারবি একদম ফুলে ফলে ভরিয়ে রাখছ। সন্তান যদি সুসন্তান হয়, তার জন্য কিছু জমানোর প্রয়োজন নাই, 1 টাকাকে লাখ টাকা বানিয়ে দেবে। আর যদি কুসন্তান হয়, লাখ টাকাকে 1 টাকা এনে দাঁড় করিয়ে দেবে। সেই সন্তানের চিন্তায় চিন্তায় আমরা সবকিছু করে বেড়াচ্ছি, কিন্তু নিজের কল্যাণ সাধনের চিন্তা করছি। প্রেম সে বলো। এই লোমশ মুনি বলছেন, আমার তো 2 দিনের আয়ু। এই কাহিনীটা বলার কারণ হচ্ছে, একটু বিচার করে দেখবেন আমরা কি করছি। লোমশ মুনি বলছে 2 দিনের আয়ু, আর তার জন্য কিনা আবার কুটির ঘর বানাবো। এইবার শুনুন লোমশ মুনির আয়ু কতটা। লোমশ মুনি তো নারদ ঋষিকে বললেন 2 দিনের আয়ু। এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগকে একত্রিত করলে হয় 1 চতুর্যুগ। এই চতুর্যুগের সংখ্যা কত জানা আছে? কলির সংখ্যা কত? হ্যাঁ, 4,32,000। হ্যাঁ, আর 14 করে দাপর। এটা খুব সহজ নিয়ম আছে, 2 গুণ 3 গুণ 4 গুণ করবেন, আপনি আর সংখ্যা বৃদ্ধি। দাপরের বয়স 8 লক্ষ কত, 4,32,000 2 গুণ করলে কত হবে? 64। তারপরে ত্রেতা 3 গুণ করে দিন, কত? হ্যাঁ, 4,32,000 কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 12,96,000। 3 4 12, আর 32 3 কত হয়? 96। 12,96,000। আর শেষে সত্য যুগ কত হবে? হ্যাঁ, 17 লক্ষ। শুধু 17 লক্ষ না, 17 লক্ষ কত? সবাই গুণ ভুলে গেছে। মোবাইল এসে আর ক্যালকুলেটর এসে এই মাথার প্রয়োগ আর হয় না। হয় এই মোবাইল আছে, টকটক করে করলাম, হয়ে গেল। এই সত্য যুগের আয়ু হচ্ছে 17,28,000 বছর। 4 দিয়ে 4 গুণিতক করতে বললাম, 1 2 গুণ 3 গুণ 4 গুণ। কলিকটা মনে রাখবেন 4,32, আর গুণ করতে থাকবেন 2 3 4, আপনি আর বেরিয়ে যাবেন। এই 1000 চতুর্যুগ যদি পার হয়, 432 কোটি বছর, এই 1000 চতুর্যুগ যেটা সমান হলো 432 কোটি বছর, এই সময়টা পার হলে হয় 1 কল্প। 1 কল্প মানে ব্রহ্মার 1 দিন। 1 দিন মানে 24 ঘন্টা নয়, 12 ঘন্টা। এখানে আমরা তো দিন বললে দিন আর রাত একসঙ্গে বলি। 1 কল্পে ব্রহ্মার 1 দিন, আর 1 কল্পে ঠিক অতটা সময়ে ব্রহ্মার আবার 1 রাত হয়। এইভাবে 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, এভাবে 100 বছর গেলে 1 ব্রহ্মা লীন হয়ে যায়, মানে 1 ব্রহ্মার রাজত্ব সমাপ্ত। ব্রহ্মা দেহ ত্যাগ করে, মনে করুন। এইভাবে যখন 1 ব্রহ্মা লীন হয়, তখন সম্মানীয় ব্যক্তিকে সম্মান জানানোর জন্য, আমরা যেমন অনেক সময় দেখেন না, কেউ মারা গেছে, কেউ যদি টুপি পরে থাকে টুপিটা খুলে গিয়ে দাঁড়ায়, তাই তো, সম্মান জানানোর জন্য। ঠিক তেমন লোমশ ঋষি বলছে, এরকম ব্রহ্মার যখন লীন হয়ে যায়, তখন সেই ব্রহ্মাকে সম্মান জানানোর জন্য আমি আমার দেহ থেকে একটা পশম তুলে, নারদ যখন গিয়ে দাঁড়িয়েছিল, সেই সময় লোমশ ঋষি দেখাচ্ছে, বলে দেখো এইভাবে পশম তুলে ফেলতে ফেলতে, সম্মান জানাতে জানাতে আমার গায়ে এই বৃদ্ধাঙ্গুষ্ঠী আঙুলের ছাপ দেওয়ার মতন একটা জায়গা মাত্র খালি হয়েছে।
কতটুক জায়গা? একটা টিপসই দিতে কতটুক জায়গা লাগে? সারা দেহে ততটুক জায়গা মাত্র খালি হয়েছে, এখনো সারা দেহে পশম আছে। আর সেই লোমশ ঋষি বলছে 2 দিনের আয়ু, তার জন্য আবার কুটির ঘর বানাবো। আর আমাদের কত আয়ু? বলে ওরকম কত লোমশ ঋষি চলে যাবে, তারপরেও আমরা বেঁচে থাকবো, তাই তো? হ্যাঁ, আয়ু কতটা আছে? একটা খুব সুন্দর কথা আছে, শ্বাস শ্বাস আনমোল হ্যায়। শ্বাস, যে শ্বাসটা নিচ্ছি, আনমোল মানে অমূল্য, এর কোনো মূল্য নেই। হ্যাঁ, এই শ্বাসটাকে যদি তুমি বিনা কারণে খরচা করে ফেলো, একে তো না তুমি হাটে বাজারে কিনতে পারবে, না তো তোমাকে কেউ ধার দিতে পারবে। তাহলে কি দরকার? বলে শ্বাসে শ্বাসে যেন নাম চলতে থাকে। এই জপমালা নাম করি তো, প্রসঙ্গে আসলে এক এক প্রসঙ্গে আর এক প্রসঙ্গ চলে যায়। এই জপমালায় জপ কেন করা হয়? ঋষিরা মুনিগণ জপমালা কেন দিয়েছে? আপনি তো এমনি মুখে মুখে 108 গুণে গুণে করতে পারেন, করতে পারেন তো। একবার নাম করলেন, পর ধরে নিলেন, কি যে কোনো ভাবে সংখ্যা রেখে দিলেন। এই সংখ্যাবদ্ধ জপ কেন করতে বলেছেন? বাড়িতে গিয়ে ভালো করে গুণ করবেন। 108 গুণিতক 16, গুণিতক 16 করলে যে সংখ্যাটা দাঁড়াবে, একটা মানুষ সারাদিনে সেই সংখ্যক শ্বাস গ্রহণ করে। সুতরাং একবার যদি জপমালায় 16 মালা জপ করে নিয়েছেন, তাহলে কি হবে? যতবার শ্বাস নিচ্ছেন তত সংখ্যার নাম জপ হয়েছে। এ কারণে জপমালায় জপ করা, যাতে শ্বাসে শ্বাসে নাম চলতে থাকে। বলে সারাদিনে জপমালা কেন? সারাদিনে তো নাম করতে পারো। আচ্ছা ভালো করে বলুন তো, জপমালা ছেড়ে দিয়ে কজন আছেন শ্বাসে শ্বাসে নাম ছেড়ে দিন? কোনো গোবিন্দের নাম, রাধারানীর নাম, গুরুদেবের নাম চিন্তা করেন, উচ্চারণ করেন? আছেন কেউ একজনও? আমি তো করি না, আমার হয়। আছেন? সম্ভব নয়। এ কারণেই আচার্যগণ, ঋষিগণ আমাদেরকে মালার ব্যবস্থা। সেই লোমশ ঋষিকে জিজ্ঞাসা করলেন, আর বলছে দেখুন, এই পাপ মোচনী একাদশীর মাহাত্ম্য অদ্ভুত, একটু মন দিয়ে শুনলেন। কিরকম? বলা হলো, চিত্ররথ নামে এক পুষ্প উদ্যান ছিল, ফুলের বাটিকা, এক পুষ্প উদ্যান, ফুলের বাগান। সেই বাগানে এক সময় ঋষিগণ তপস্যা করবার জন্য এসে উপস্থিত হন। যখন উপস্থিত হয়েছে, সেই ঋষিদের মধ্যে এক ঋষির পুত্র, তার নাম মেধাবী। এই মেধাবী ঋষিও সেখানে উপস্থিত ছিলেন। আর এই ঋষিকে দেখতে অত্যন্ত সুন্দর ছিল। যখন তপস্যা করছে, এটা বাস্তব কথা, যার ভজন, যার তপস্যা যত একনিষ্ঠতায় পৌঁছায়, যত কঠোর হয়, তার দীপ্তি আপনি আপ ফুটে উঠতে থাকে। দেখবেন সাধু গুরু যারা মহান্ত মহাত্মা আছে, এরা কিন্তু কেউ ফেরেন লাভি মাখে না, কিন্তু তাদের গাত্রের উজ্জ্বলতা দেখবেন কিসের জন্য? ভজনের জন্য, অন্য কোনো কারণ নয়। এটা হলো ভজনের ফল, ভজনের রূপ ফুটে ওঠে। তা এই মেধাবী, তিনি অত্যন্ত রূপবান ছিলেন, অত্যন্ত দেখতে সুন্দর ছিলেন। আর এক অপ্সরা, তার নাম ছিল মঞ্জু ঘোষা। এই অপ্সরা মেধাবীকে দেখে কাম মোহিত হয়ে যায়, এত মুগ্ধ হয়ে যায় যে তাকে কামনা করে বসে। কিন্তু তিনি চিন্তা করছেন, যদি ঋষির কাছে যায় আর ঋষি যদি ক্রুদ্ধ হয়ে আমাকে অভিশাপ দিয়ে দেয়, এসেছিলাম ভালোবাসতে, তাকে পতিত্বে বরণ করতে, পেতে, কিন্তু যদি অভিশাপ দিয়ে দেয়, তাহলে তো আমাকে আর পাওয়া হবে না। না, কাছে যাওয়া যাবে না। 2 মাইল দূরে, আশ্রম থেকে 2 মাইল দূরে এক জায়গায় বসে, সে খুব ভালো অপ্সরা, তো অপ্সরারা খুব ভালো গান করতে পারে, ভালো নৃত্য করতে পারে। 2 মাইল দূরে বসে বীণা বাজিয়ে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করতে, যে সঙ্গীত শুনলে পরে মন একদম শান্ত হয়ে যায়। 2 মাইল দূরে বসে এই মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করতেন ঠিকই, কিন্তু ঋষিদের তপস্যাও ছিল কঠোর। তারা যখন তপস্যায় মগ্ন থাকতেন, তখন পারিপার্শ্বিক কোনো কিছুর দিকে খেয়াল দিতেন।
বলে ঋষিদের কথা ছাড়ো, বড় বড় দস্যু যখন তপস্যা করেছিল, রাবণ যখন তপস্যা করেছে, তখনও একদম বলে এক পায়ের উপরে দাঁড়িয়ে, নখের উপরে দাঁড়িয়ে তপস্যা করে গেছে। চারদিকে আগুন জ্বলছে, তার মধ্যে দাঁড়িয়ে তপস্যা করছে, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। তপস্যা যখন চলে, তপস্যায় কি হয়, আত্মার সঙ্গে পরমাত্মা লীন হয়ে যায়, কেবলমাত্র পরমাত্মাকে খুঁজতে থাকে, তার বাহ্যিক কোনো চেতন থাকে না। এই মেধাতিথি তাকেও অনেক রকম ভাবে মুগ্ধ করার চেষ্টা করেছিল মঞ্জু ঘোষা, অনেক সঙ্গীত পরিবেশন করেছে, কিন্তু হঠাৎ করে একদিন এই মেধাবী ঋষি কোনো কারণবশত আশ্রম থেকে বাইরে বেরিয়েছেন। আর যখন বাইরে বেরিয়েছেন, এই মঞ্জু ঘোষা, সেও তো অপ্সরা ছিল, সেও দেখতে অত্যন্ত সুন্দরী ছিলেন, যখনই এই অপ্সরাকে দেখে নিয়েছে, চোখে চোখ পড়েছে, আর দুজনকে দুজনে যখনই দেখেছে, দুজনের মধ্যেই এখন ভালোবাসার সৃষ্টি হয়েছে, কামের সৃষ্টি হয়েছে দুজনে। আর মেধাবী যখনই দর্শন করেছে, মেধাবীও এমন কামাতুরা হয়েছেন, আজকে ওই মঞ্জু ঘোষা অপ্সরার সঙ্গে আজকে বাস করতে শুরু করেছে। সব ভুলে গেছেন, তপস্যা ভুলে গেছেন। আর এই মেধা দিদি কি হলো, এত তপস্যা করছিল, আর আজকে সেই কামে আজকে জড়িয়ে পড়ল। মঞ্জু ঘোষার প্রেম প্রীতিতে কামে এমন ভাবে জড়িয়ে পড়লো, তার সাধন ভজন তপস্যা সব নষ্ট হয়ে গেল, সব ভুলে গেল। আর এই মেধা দিদিকে এমন ভাবে পথভ্রষ্ট দেখে, সাধন পথ থেকে বিপথে চলে এসে দেখে, এই মঞ্জু ঘোষা অপ্সরা চিন্তা করছে, না, এবার আমাকে স্বর্গে ফিরে যেতে হবে, এখন আর এখানে থেকে কোনো কাজ নেই, আমি এবার ফিরে যাই। তা ঋষিকে প্রার্থনা করেছেন, হে ঋষিবর, অনেকদিন হলো, আমি এবার গৃহে ফিরতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি গৃহে ফিরতে পারি। ঋষি খুব সুন্দর বলছে, ঋষি বলছে, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে আসলে। চিন্তা করুন কাম কেমন, ভালো করে শুনবেন। ঋষি বলছে, তুমি তো আমার কাছে এই সন্ধ্যাকালে আসলে, মানে একটা মানুষ যদি আপনার বাড়িতে সকালে আসে, আর সন্ধে হতে কতটুকু সময়? ঋষি বহু বছর তার সঙ্গে এই সম্ভব করেছে, কামে প্রবৃত্ত ছিল, তারপরেও বলছে, তুমি তো আমার কাছে সন্ধ্যাকালে আসলে, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও, সকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে অপ্সরা আরো কয়েক বছর সেইখানে থেকে গেল। এই কয়েক বছরের সংখ্যা কতটা, ভালো করে শুনুন। শাস্ত্র বলছে এই কয়েক বছরের সংখ্যা হচ্ছে 55 বছর 9 মাস 7 দিন। কতদিনে কামে মগ্ন ছিলেন? 55 বছর 9 মাস 7 দিন। আর ঋষি চিন্তা করছে কি, এই তো সবে সন্ধ্যাবেলায় আসলে, প্রাতকাল সকাল পর্যন্ত তুমি আমার কাছে থেকে যাও, তারপরে যাবে। আর অপ্সরা চিন্তা করেছে, যদি অভিশাপ দিয়ে দেয়, সেই ভয়ে মুখ খোলেননি, আর কিছু বলেননি, আবার কয়েক বছর ছিলেন। এভাবে যখন এই 55 বছর 9 মাস 7 দিন যখন পার হয়েছে, চিন্তা করছেন, না, এভাবে এই পথভ্রষ্ট হয়ে নিজের ধর্মকর্ম সব ত্যাগ করে এভাবে বিমুখ হয়ে রয়েছে, এর সঙ্গে থাকা উচিত না। আবার যখন মিনতি করেছেন, ঋষিকে যখন আবার বলেছেন যে দীর্ঘকাল সহবাস তো করলাম, এবার আমাকে আজ্ঞা করুন, আমি এবার ফিরে যাই। ঋষি তখনও বলছে, বলে সবে তো অর্ধরাত্র হয়েছে, প্রাতঃকাল হোক, আমি যখন প্রাতঃকাল হবে, সন্ধ্যা বন্দনা করব, তখন তুমি ফিরে যাই। এইবার আর সহ্য করতে পারেন না। অপ্সরা বলছেন যে, দেখুন হে মুনিবর, আমার সঙ্গে সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে, তা একবার বিচার করে দেখুন। আপনি চিন্তা করছেন যে এখনো সকাল হয় নাই, আর আমার সঙ্গে সহবাসে আপনার যে কত বৎসর পার হয়ে গেছে, কত বৎসর আপনি সাধন ভজন থেকে বিমুখ হয়ে রয়েছেন, একবার বিচার করে দেখুন। যখন একটু আঘাত করেছে, একটু কঠোর বাক্য প্রয়োগ করেছে, ঋষি বিচার করে দেখছে 56টা বছর সেই অপ্সরার সঙ্গে অতিবাহিত করতে হয়েছে। অর্থাৎ 56টা বছর এই সাধন ভজন তপস্যা থেকে সে বিমুখ হয়ে রয়েছে, বিপথে রয়েছে। যখনই বিচার করেছে, ক্রুদ্ধ হয়ে গেছে, ক্রুদ্ধ হয়ে গিয়ে এই মঞ্জু ঘোষা অপ্সরাকে ক্রোধে অভিশাপ দিয়ে দিয়েছে।
রে পাপিষ্ঠ দুরাচারী, আমাকে এভাবে এই কামে মগ্ন রাখলি, সাধন ভজন থেকে বিপদে রাখলি, যা আমি তোকে অভিশাপ দিচ্ছি কি যে তুমি পিশাচী হয়ে যাবে। একবার ভালো করে চিন্তা করো, সে মুগ্ধ করতে চেয়েছিল, আর তুমি যদি আজকে আশ্রম থেকে বাইরে না আসতে, না তো সাক্ষাৎ হতো, না তো তুমি এই ভজনের পথ থেকে ভ্রষ্ট হতে। তথাপিও যখন অভিশাপ দিয়েছে, মঞ্জু ঘোষা কিছু বলে নাই, বিনীতভাবে প্রার্থনা করেছেন। বেশ, অভিশাপ যখন দিয়েছেন, ঋষি মুনি সাধুর অভিশাপ কখনো বিফল যায় না। অভিশাপ যখন দিয়েছেন, অভিশাপ থেকে উদ্ধারের পথ বলে দিলেন। ঋষি কি করলেন? ঋষি বললেন, বেশ, অভিশাপ যখন দিয়েছি, অভিশাপ তো তোমাকে ভোগ করতেই হবে। এক কাজ করো, এই অভিশাপ ভোগ করবে, আর অভিশাপ থেকে কি করে মুক্ত হবে বলে দিলেন। চৈত্র মাস কৃষ্ণ পক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম পাপ মোচনী একাদশী। এই একাদশী ব্রত যদি বিধিবৎ পালন করো, শব্দগুলো ভালো করে শুনবেন, বিধিবৎ পালন করো, তাহলে তুমি এই অভিশাপ থেকে মুক্ত হবে। যথারীতি সে অপেক্ষা করেছে, চৈত্র মাসের সেই একাদশী এসছে, আর একাদশী ব্রত এর আগে তো সে পিশাচজনী ভোগ করেছে, আর চৈত্র মাস যখন এসছে, একাদশী ব্রত পালন করে সে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে আবার অপ্সরা রূপ লাভ করে স্বর্গে ফিরে গেছে। এর মধ্যবর্তীতে ওই মেধাবী যখন আবার আশ্রমে ফিরে গেছেন, এই মেধাবী ঋষি তার পিতার কাছে জিজ্ঞাসা করেছেন। তার পিতার নাম চবন মুনি। এই চবন মুনিকে গিয়ে জিজ্ঞাসা করেছেন, পিতা, আমি এরকম 56টা বছর অপ্সরার মোহে পড়ে আমার এই সাধন পথ থেকে বিমুখ হয়েছে, কত অপরাধ করেছি, যত আমার তপস্যা ছিল সব নষ্ট হয়ে গেছে। আমি কি করলে আমার এই সাধন বল আবার ফিরে পেতে পারি, সেই উপায়। চবন মুনিও এই মেধাবী ঋষিকে একই কথা বলেছে, যাও তুমি চৈত্র মাস কৃষ্ণ পক্ষের যে একাদশী, পাপ মোচনী একাদশী, যে একাদশী করলে সমস্ত পাপ মোচন হয়ে যায়, সেই একাদশী ব্রত পালন করো, তাহলে তুমি আবার তোমার এই সাধন লব্ধ ফল ফিরে পাবে। যখন পিতা চবন মুনি এই উপদেশ করেছেন, আর সেই মেধাবী ঋষি তিনি যখন এই একাদশী ব্রত পালন করেছেন, একাদশী ব্রত পালনের দ্বারা তিনি তার সেই সাধনের ফল আবার ফিরে পেয়েছেন। লোমশ মুনি মান্ধাতাকে বলছেন, শুনুন মহারাজ, এই একাদশী ব্রত যদি কেউ পাঠ করে, এই একাদশী ব্রত যদি কেউ পাঠ করে, আর যদি কেউ শ্রবণ করে, পাঠ আর শ্রবণ দুটোর কথাই বলছে, কেউ যদি পাঠ করে আর কেউ যদি শ্রবণ করে, তাহলে সহস্র গোদানের ফল লাভ। কত? সহস্র গোদানের ফল লাভ হয়। দেখুন, এক তো একাদশী করলে তার তো ফল রয়েছে, আর মনে করুন ভগবান এটা আমাদের জন্য বোনাস দিয়ে রেখেছে। একাদশী করলে তো ফল পাবেনি, পাপ যা আছে মোচন হবেই, আর এই যে ব্রত পাঠ করা আর ব্রত শ্রবণ করা, এর ফলে কি হবে? সহস্র গোদানের ফল লাভ। প্রেম সে বলো। এই একাদশী ব্রত, পাপ মোচনী একাদশী ব্রত, একটা গরু কিনে দান করার সামর্থ্য আছে আমার, নাই মা, আমি কারোর কথা বলছি না, আমি আমার কথা বলছি। আর সেখানে সহস্র গোদানের ফল যদি এক একাদশীতে মিলে যায়, তাহলে তো ভালো। একাদশী ব্রত একদম নিষ্ঠা করে পালন করো, আর এই যত যত পুণ্যের কথা আছে, ওই পুণ্য নিয়ে নিজের ঝুলিতে ভরে দিন। কিন্তু ভালো করে শুনবেন, বিধিবৎ একাদশী পালন করতে বলা হয়েছে। কেমন? বিধিবৎ। আর যার যেমন বিধান আছে, গুরুবাড়ি থেকে নিশ্চয়ই সবাই জানেন। আজ নতুন কেউ একাদশী করছেন না, একটা ছোট্ট কথা বলি। একাদশীর দিন যদি কারোর প্রতি হিংসা করেছেন, দেশ করেছেন, কারোর প্রতি কটু বাক্য প্রয়োগ করেছেন, জানবেন সেই মুহূর্তে আপনার একাদশী নষ্ট হয়ে গেছে। আমরা তো মনে করি ওই আহারের সময় এক কণা অন্নের দানা পেটে চলে গেল, হায় 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 রে, সব একাদশী নষ্ট হয়ে গেল। একাদশীর দিন যদি কারোর প্রতি রুক্ষ হয়েছেন, কাউকে বাজে শব্দ প্রয়োগ করেছেন, কাউকে নিয়ে হিংসা মনোবৃত্তি আপনার মনে পোষণ করেছেন, জানবেন সেই মুহূর্ত থেকেই আপনার একাদশী নষ্ট হয়ে গেছে।
একাদশী শব্দের অর্থ কি বলেছিলাম? একাদশ ইন্দ্রিয়কে, হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, এই হলো 10 ইন্দ্রিয়। আর এই 10 ইন্দ্রিয়কে চালনা করে মন, সব মিলিয়ে হলো একাদশ। একাদশ ইন্দ্রিয়কে গোবিন্দের চরণে সঁপে দেওয়ার নামই হলো একাদশ। আমি তো মনে করি এই যে খাইনি, আজকে খাইনি সারাদিন, পেটটাকে একটু কষ্ট দিচ্ছে, আরে বাবা বড় একাদশী করেছি। বাকি অঙ্গের তো কোনো কাজই হলো না, না তো মুখ দিয়ে কৃষ্ণ কথা বললাম, না তো কান দিয়ে কৃষ্ণ শুনলাম, না তো চোখ দিয়ে দেখলাম, না তো মনে মনন করলাম, তাহলে একাদশী হলো কি করে? আর সেখানে দাঁড়িয়ে মনে যদি কাউকে নিয়ে বাজে চিন্তন করেছেন, কারোর উপরে রাগ পোষণ করেছেন, তাহলেও একাদশী কিন্তু নষ্ট হবে। বলি একাদশী ব্রত কি, পাপ মোচনী একাদশী কি, ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো আসুন।